শৃঙ্খলার অবনতি ঘটালে ছাড় নয়, সম্প্রীতি নষ্টের বাইরে থেকে ষড়যন্ত্র, পার্বত্য চট্টগ্রামের ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতার কমিটি। বিগত সময়ে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ হয়েছে বললেন প্রধান বিচারপতি, আলাদা সচিবালয়ের প্রস্তাব দিলেন সংস্কারের রূপরেখা। 27 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন ডক্টর ইউনূস, অংশ নেবেন বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকে। এবং চেন্নাই টেস্টের তৃতীয় দিনেই বড় হারের সামনে বাংলাদেশ, নাজমুলের 50-তে কিছুটা লড়াই, জিততে হলে গড়তে হবে ইতিহাস। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছেন একেএস টিম টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। পার্বত্য অঞ্চলে যারা অশান্তি সৃষ্টি করতে চায় তাদের কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। পাহাড়ের ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের কথাও জানান তিনি। রাঙামাটিতে স্থানীয় রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন উপদেষ্টা। আর অস্থিরতার পেছনে বাইরের ষড়যন্ত্র দেখছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। সহকর্মীদের তথ্য ছবিতে আপন রিপোর্ট। পার্বত্য অঞ্চলে যারা অশান্তি সৃষ্টি করতে চায় তাদের কোনো ছাড় নয় বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায় তাদের সতর্ক করে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাঙামাটিতে স্থানীয় রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না, আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না, আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়, আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব, আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়, আপনারা আমাদের সহযোগিতা করবেন। পাহাড়ের ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। আর স্থানীয় সরকার উপদেষ্টা জানান, সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র চলছে। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরে থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব, এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর এরপর খাগড়াছড়ি যায় সফররত প্রতিনিধি দলটি। সেখানে মতবিনিময় শেষে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। জানান, বিভিন্ন অপপ্রচার ও গুজব চলছে, তা থেকে সতর্ক থাকতে হবে। ভিন্ন জায়গার ছবি এনে অনেকের জন্য দেখানো হচ্ছে বাংলাদেশে রাঙামাটিতে এটা ঘটেছে, খাগড়াছড়িতে এটা ঘটেছে। কিছু কিছু আমার কাছে মনে হলো যেন মণিপুরের সেই ছবিগুলো এখানে কিছুটা ফটোশপিং করে দেখানো হয়েছে। এর আগে পাহাড়ে শান্তি ফেরাতে আলোচনায় অংশ নিতে শনিবার সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তার সঙ্গে আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ। এদিকে শনিবার সকাল থেকে পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে চলছে সড়ক ও নৌপথ অবরোধ। পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে 4 জন নিহত। অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দোষীদের শাস্তি দাবিতে এই অবরোধ ডাকে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতা। সমর্থন দেয় ইউপিডিএফ। ধর্মঘট চলছে রাঙামাটিতেও। সংঘর্ষে বাস, অটোরিকশা ও ট্রাক ভাঙচুর এবং শ্রমিক আহতের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। বিচার বিভাগে দ্বৈত শাসন রুখতে জরুরি ভিত্তিতে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তিনি বলেন, তার প্রস্তাবিত রূপরেখাকে বিচার বিভাগ সংস্কার কমিশন গ্রহণ করতে পারে। আর বিচারক নিয়োগে সংস্কার আনার কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সুপ্রিম কোর্টের নিম্ন আদালতের বিচারকদের অভিভাষণে এসব কথা বলেন তারা। সাবিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত।
নানা সংকট ও সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে জেলা পর্যায়ের আদালত ও এর বিচারকরা। লাখ লাখ মামলা বিচারাধীন, বিচারক সংকটের পাশাপাশি আছে এজলাসের স্বল্পতাও। এমন পরিস্থিতি উত্তরণে 5ই আগস্টের পর বদলে যাওয়া বাংলাদেশের বিচার বিভাগের সব বিচারকদের অভিভাষণ আয়োজন করেন প্রধান বিচারপতি, যেখানে দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ। ঘোষণা করেন দেশের বিচার বিভাগের রোডম্যাপ। অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিম্ন আদালতের বিচারকরা 2100 বিচারকের পক্ষে তাদের দাবি তুলে ধরেন। উঠে আসে বিচারকদের বেতন বৈষম্য ও নিরাপত্তাহীনতার বিষয়টি। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, বিগত সরকারের আমলে যে সমস্ত বিচারকরা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে তারা ভালো জায়গায় পদায়ন হয়েছে। এই বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোসর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এদিকে দায়িত্ব নেয়ার পর প্রথমবার বিচারকদের সাথে বসলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংস্কারের কথা জানিয়ে বিচার বিভাগকে ব্যবহারে রাজনৈতিক কালচার থেকে বের হওয়ার আহ্বান জানান তিনি। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে, অনেক অসন্তোষ আছে, এই সমস্ত গায়েবী মামলা দেখার সংস্কৃতি দেখার অভ্যস্ততা আছে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। বিচার বিভাগে দ্বৈত শাসন রুখতে আলাদা সচিবালয় জরুরি বলেও মন্তব্য করেন তিনি। শীঘ্রই আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথাও জানান প্রধান বিচারপতি। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে আইন করার কথা জানান প্রধান বিচারপতি। বিচার বিভাগের দুর্নীতি নিয়ে 0 টলারেন্স ঘোষণা করেন তিনি। 0 টলারেন্স ঘোষণা করছি। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আবারও পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গ। পার্বত্য এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার সকালে ফেনীর আন্ধারমানিক এলাকায় বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। এ সময় জেলা প্রশাসক শাহিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ক্ষয়ক্ষতি এড়াতে স্থায়ী বাঁধ নির্মাণেরও বিষয়টি আলোচনা রয়েছে। এরপর ফুলগাজী উপজেলায় জগৎপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। সো এই বিষয়টি আসলে সত্য নয়। পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, জাতিগত বিদ্বেষ সৃষ্টি করে দেশের জনগণকে পরস্পরের মুখোমুখি করিয়ে দেয়া গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। পার্বত্য অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের গভীর ষড়যন্ত্রের শিকারে পরিণত করার চেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। উদ্ভূত পরিস্থিতি সহ পার্বত্য চট্টগ্রামের সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছে নাগরিক কমিটি। বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হত্যাকারী সহযোগীদের সরকারের ভালো রেখে কাজ করা সম্ভব নয় বলেও দাবি তার। বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় থাকতে চাইলে তা হবে দেশের জন্য বিপজ্জনক। সাইফুল রিপনের রিপোর্টে দেখুন বিস্তারিত।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক এক সাক্ষাতে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে দল ও ব্যক্তিগত মতামত তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5ই আগস্ট কিন্তু আপনার একটা বিশাল একটা পরিবর্তনের একটা সুযোগ সম্ভাবনা চলে এসেছে দেশের সামনে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রতি বিপ্লবের অংশ হিসেবে আনসার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একের পর এক আন্দোলন, মানুষ পিটিয়ে মারা, সাম্প্রদায়িক সহিংসতা, পাহাড়ে সহিংসতা, কোনো বিষয়কে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। বিপ্লবের পর থেকেই যা কাণ্ডগুলো শুরু হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটার পর একটা দেখবেন আপনি। নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে আছে তাদেরকে ডিস্ট করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ছাত্র রাজনীতি সুস্থ না হলে দেশের রাজনীতি সুস্থ হবে না। মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার নয়। ট্রাই টু সর্ট আউট যখন কোথায় সমস্যাটা কী হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি, এটা আমি একমত। রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা যাবে না, জোর করে ইম্পোজ করে কি আপনার করা যাবে? তাহলে তো আপনার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মার্শাল গভর্নমেন্ট অ্যান্ড দিস গভর্নমেন্ট? ছাত্র রাজনীতি যদি সুস্থ না হয়, দেশের রাজনীতি সুস্থ হবে না। আর ছাত্র রাজনীতিতে যদি নেতৃত্ব তৈরি না হয়, তাহলে জাতীয় নেতৃত্ব তৈরি হবে না। রাষ্ট্রের সংস্কারে জনগণের সম্পৃক্ততা না থাকলে তা টেকসই হবে না বলেন বিএনপি মহাসচিব। ওনাদের প্রস্তাব যে আগে ওরা সংস্কার তৈরি করবে, হ্যাঁ প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে, তারপরে আবার করবে। দ্যাট উইল টেক এ লং টাইম। এটা একটা আছে। দুটো হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। পিপলস পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে, কোনো সংস্কারই আপনার সাস্টেইনেবল হবে না। হত্যাকারীদের সঙ্গে যারা সহযোগিতা করেছে তাদেরকে গভর্নমেন্টে রেখে দিবেন, আপনি ভালো জিনিস করবেন কোথেকে? কথা বলেন সংবিধান সংশোধন নিয়েও। নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, সেগুলোর সংস্কারগুলো দ্রুত করে নির্বাচনটা করে সেখানে আপনি সব কিছু করতে পারেন। পার্লামেন্টে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত পরিবর্তনটা আনতে পারেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখতে চাইলে তা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এটা কখনোই আপনার কাজে দেবে না, এবং যেমন অতীতেরটাও দেয়নি, এবারও দেখবে না। অ্যান্ড দ্যাট উইল বি ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন। ওটা আরেকটা আপনার সমস্যা তৈরি হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে আইন হাতে তুলে না নিয়ে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে সিরাজগঞ্জের বেলকুচি, চৌহালি ও এনায়েতপুরে বিএনপি স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বলেন, ভবিষ্যতে সরকার এলে স্থানীয়ভাবে সম্ভাবনাময় খাতগুলোর উন্নয়নের মধ্য দিয়ে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারের দিকেও মনোযোগ দেবে বিএনপি। ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে পারলেই আন্দোলন শহীদদের আত্মত্যাগ সফল হবে বলে মনে করেন তারেক রহমান। আমাদেরকে যদি দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার সেটিকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সেটিকে যদি অর্জন করতে হয়, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না, আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে। সহকর্মীবৃন্দ, দলের নেতা কর্মীবৃন্দ, আপনাদেরকে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে যাতে করে মানুষ আপনাদের উপরে আস্থা রাখতে পারে, আপনাদের উপরে ভরসা রাখতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্য রাখবেন ২৭ সেপ্টেম্বর। এ সময় মোদি ইউনূস বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। জানাতুল মোহনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির ৫০ বছর পূর্তি হচ্ছে চলতি বছর, আর এ বছরই বাংলাদেশে ঘটে গেছে নতুন অভ্যুদয়। ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্ক যাচ্ছেন ২৩ সেপ্টেম্বর। বক্তব্য রাখবেন ২৭ সেপ্টেম্বর। এই উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, নেদারল্যান্ডস, নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
পররাষ্ট্র উপদেষ্টা আরো জানান, ব্যয় সংকোচনের জন্য এবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা সহ 57 জন প্রতিনিধি যোগ দিবেন। এই অধিবেশনে গণ অভ্যুত্থান, শান্তি প্রতিষ্ঠা, রোহিঙ্গা সংকট সহ নানা ইস্যু তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সাইডলাইনে সামিট অফ দি ফিউচার সহ বেশ কয়েকটি ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথাও জানান তিনি। তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। নিউ ইয়র্কে ডক্টর ইউনূস মোদির দেখা না হলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা হবার সম্ভাবনা আছে বলেও জানান তৌহিদ হোসেন। ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ জনাব মোদি একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ, যার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ প্রয়োগ করা যাবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। এজন্য 24 সেপ্টেম্বরের মধ্যে রপ্তানিকারকদের আবেদন করতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়। কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি বাংলাদেশ উপ হাইকমিশনে ইলিশ চেয়ে আবেদন করে। পরে উপ হাইকমিশন বিষয়টি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। আগামী 2 মাসের মধ্যে সারা দেশের নদী দূষণ বন্ধ, দখলমুক্ত করতে বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানান তিনি। সকালে বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব নদী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। পরিবেশ রক্ষায় নদী থেকে বালু উত্তোলন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করে পাট শিল্পকে পুনরুজ্জীবিত করতে হবে। 1 ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিক ও পলিথিন মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। সকল বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়েছি যে তারা আগামী 2 মাসের মধ্যে তাদের বিভাগের নদীগুলোকে দখলমুক্ত করার একটা কর্মপরিকল্পনা দেবে আমাদেরকে। আমরা পলিথিন প্লাস্টিকের বিরুদ্ধে একটা প্রক্রিয়া শুরু করেছি, আপনারা সেই প্রক্রিয়ায় সম্পৃক্ত হবেন। সম্পৃক্ত হবার কিছু উপায় আছে। আপনাদের অফিসে, দপ্তরে কিংবা বাসায় আইন করে নিষিদ্ধ পলিথিন ব্যাগ আর রাখবেন না। সাম্প্রতিক বন্যায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে অবস্থিত মুসাপুর ক্লোজার ভেঙে যাওয়ায় তা পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ কোম্পানিগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও বক্তৃতায় বাঁধ পুনর্নির্মাণের জোর দাবি তুলে ধরা হয়। মুসাপুর ক্লোজারটি ভেঙে যাওয়ায় কোম্পানিগঞ্জ উপজেলার 3টি ইউনিয়ন সহ ফেনীর সোনাগাজীর 3টি ইউনিয়ন ব্যাপক নদী ভাঙনের কবলে পড়ে। একই সাথে ঘরবাড়ি বিলীন ও প্রায় 10,000 পরিবার অনিশ্চিত জীবনযাপন করছে। ফলে টেকসইভাবে ক্লোজারটি পুনর্নির্মাণ অত্যন্ত জরুরি বলে জানান বক্তারা। ভবিষ্যতে সত্যিকার অর্থে আইনের মধ্যে থেকে পুলিশিং করা হবে বলে জানান ডিএমপির ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ সালেহ উদ্দিন। পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে বলেও জানান তিনি। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিকে রাজধানী ওয়ারি এলাকায় আবাসন বুঝে না পাওয়াকে কেন্দ্র করে 2 সহোদরকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত বাবা ছেলে সহ 3 জনকে গ্রেফতারের বিষয়টি তুলে ধরেন এই কর্মকর্তা। 5 তারিখ বা তার পূর্বে যে অবস্থা ছিল এবং পুলিশের প্রতি মানুষের যে বদ্ধমূল ধারণা তৈরি হয়েছিল, আমরা এখন কাজ করছি একটি পরিবর্তিত সময়ে
সত্যিকার অর্থে পুলিশিং বলতে যা বোঝায় সেই পুলিশিং করতে চাই।